গুড মর্নিং। আমি সৌরভ মণ্ডল এবং আজ আমি নিয়ে এসেছি ক্লাস 11 এর ফিজিক্সের ক্যালোরিমিতি চ্যাপ্টার নিয়ে। তো আমরা ক্যালোরিমিতি চ্যাপ্টার থেকে শুরু করব। এর আগে আমরা দিয়েছি একটা চ্যাপ্টার, সেটা যে থার্মোমিতি। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই যেন আগের ভিডিওটা দেখে নিও। তো বেশি কথা না বলে তোমাদের জন্য আজকে আমরা চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। ওয়েলকাম টু সৌতি কোচিং সেন্টার। সৌতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের টপিক ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতি আমরা শুরু করব। ক্যালোরিমিতি জিনিসটা কি সেটা আমরা প্রথমে আলোচনা করি। ক্যালোরিমিতি জিনিসটা হচ্ছে যে একটা শাখা, বা ভারমত যদি সংখ্যাটা বলা যায় তাহলে হবে যে বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তু থেকে অপর একটি বস্তুতে তাপের আদান প্রদান নিয়ে আলোচনা করা হয় বা তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, সেই জিনিসটাকে বলছে ক্যালোরিমিতি। কি বললাম? তো বিজ্ঞানের যে শাখায় একটি বস্তু থেকে অপর বস্তুতে প্রবাহিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে ক্যালোরিমিতি। ঠিক আছে, তার সংজ্ঞা তোমাদের হয়ে গেল, সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে। এরপর আমরা আসবো যে কোনো একটা বস্তু থেকে অপর একটা বস্তুতে যে তাপ যাবে, যেমন ধরা যাক এই একটা বস্তু এ এবং অপর একটা বস্তু বি, এই দুটোতে তাপ যাবে। ধরে নিচ্ছি এর উষ্ণতাটা বেশি, এটা T1 আর এটা T2, যেখানে T1 গ্রেটার দ্যান T2। তার মানে কি, অবশ্যই এ থেকে বি তে তাপ যাবে, তার তাপটা এদিকে যাবে। এখন এই যে তাপটা যাবে বা তাপটা নেবে, এই এ থেকে বি তাপটা যাচ্ছে, অর্থাৎ এ কিছু পরিমাণ তাপ ত্যাগ করছে এবং বি সেই পরিমাণ তাপ গ্রহণ করছে। এই তাপ আদান প্রদান অর্থাৎ গ্রহণ এবং বর্জন, এই জিনিসটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা প্রথমে জানতে হবে। তো আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, তোমরা লিখে নাও খাতা পেন বার করে চটপট করে, যে একটি বস্তু থেকে অপর একটি বস্তুতে তাপ গ্রহণ বা বর্জন, অর্থাৎ তাপ গ্রহণ বা বর্জন তিনটি বিষয়ের উপর নির্ভর করে। নির্ভর করে কি কি? না তো এক নাম্বার বস্তুর ভর, বস্তুর ভর বা এম। এখানে যদি তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতাটাকে আমি এইচ, মানে প্রবাহিত তাপটাকে যদি আমি এইচ দিয়ে বলি, তাহলে এইচ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যত বেশি ভর হবে তত বেশি তাকে তাপ দিতে হবে, বস্তুর ভর কম হলে তাপও কম হবে। দু নাম্বার বস্তুর আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এবং এইচ প্রপোর্শনাল টু এস। এটা এস কেন? না তো বলছি যে এই বস্তুর আপেক্ষিক তাপ যত বেশি তার তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতাও তত বেশি। আপেক্ষিক তাপ জিনিসটা কি সেটা আমরা পরে আসছি, পরে টপিকে আছে আমাদের, অবশ্যই সেটা আলোচনা করব। আপেক্ষিক তাপের উপর বা বস্তুর উপাদান, আপেক্ষিক তাপটা অ্যাকচুয়ালি বস্তুর উপাদান হচ্ছে যে আপেক্ষিক তাপের উপর নির্ভরশীল। আপেক্ষিক তাপ বেশি হলে তাকে বেশি তাপ দিতে হবে এবং আপেক্ষিক তাপ কম হলে তাকে কম তাপ দিতে হবে। যেমন আমরা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি জল এবং দুধ দুটোকেই একসঙ্গে গরম করতে লাগি, একই পরিমাণ মানে দুটোই যদি 1 কেজি নিই, তো দেখা যাবে যে জলের থেকে দুধ কিন্তু আগেই গরম হয়ে গিয়েছে। কেননা তো জলের আপেক্ষিক তাপ কম, দুধের আপেক্ষিক তাপ কম, তাই দুধে অল্প তাপে সেটি গরম হচ্ছে, কিন্তু জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য জলটা গরম হতে একটু বেশি সময় লাগছে। এবং 3 নাম্বার বস্তুর উষ্ণতা বৃদ্ধি। এটাকে আমরা যদি টি দিয়ে প্রকাশ করি তাহলে এইচ প্রপোর্শনাল টু টি। এটা কেমন? না তো এটা হচ্ছে যদি আমি 10 ডিগ্রি বাড়াতে যাই কোন একটা বস্তুর উষ্ণতা, তাহলে যতটা তাপ দিতে হবে, 15 ডিগ্রি বাড়াতে গেলে তার থেকে বেশি তাপ দিতে হবে, 40 ডিগ্রি বাড়াতে গেলে তার থেকে আরো বেশি তাপ দিতে হবে। অর্থাৎ যত উষ্ণতা আমি বাড়াতে যাব তত বেশি তাপ দিতে হবে, বা যত উষ্ণতা কমাতে যাব তত বেশি তাপ আমাকে নিতে হবে। তাহলে কি হচ্ছে, তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতা তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। একটা বস্তুর ভর, একটা বস্তুর আপেক্ষিক তাপ এবং একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ H proportional to M, H proportional to S এবং H proportional to T।
অর্থাৎ এখন যদি আমি তিনটে সূত্রকে একসঙ্গে করি তাহলে আমাদের আসবে কি, তো H proportional to MST, H proportional to MST। এখন যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার আপেক্ষিক তাপ অর্থাৎ উপাদানটা সবসময় ধ্রুবক রাশি। কেন না, তাহলে যদি আমি একটা তামার বস্তু নিই, তামার যে কোনো বস্তুর ক্ষেত্রে তামার যে আপেক্ষিক তাপ সেটা একটা ধ্রুবক রাশি, অর্থাৎ এসটা আমাদের সেখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য আমাদের এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, অতএব H সমান MST। বোঝা গেছে? তো জিনিসটা কি আছে না, তো H সমান MST কোথা থেকে এলো না, তো আমাদের এই কোন বস্তুর তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতা হচ্ছে বস্তুর ভর, উপাদান এবং উষ্ণতা বৃদ্ধির তিনটির গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে H সমান MST, এটা একটা আমাদের কিন্তু সূত্র। সূত্রগুলো মনে রাখো, সূত্র অবশ্যই মনে রাখতে হবে। আজকে আমরা শুধু থিওরিটা নিয়ে আলোচনা করব, পরে ম্যাথমেটিক্স এবং গুলো আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব, কারণ দুটো ভিডিও একসঙ্গে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো অনেকটা বড় আমরা করতে চাইছি না। শুধু থিওরি নিয়ে আজকে হবে, আর ম্যাথমেটিক্স আরেকদিন আলোচনা হবে। তো এই ম্যাথমেটিক্সের জন্য প্রয়োজনীয় যে সমীকরণগুলো সেগুলো তোমরা অবশ্যই লিখে রাখো। তাহলে এটা বোঝা গেছে যে কোনো একটা বস্তুর তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতা তিনটে বিষয়ের উপর নির্ভর করছে, সেগুলো হচ্ছে বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি, বা যেটা H সমান MST। এবার আমরা আসবো তাপের একক। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল। তো সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল। এবং এর সময় লিখে রাখো এই সম্পর্কটা, 1 ক্যালোরি সমান তোমরা ছোটবেলায় পড়েছো 4.2 জুল, এটাকে এখন ভালো করে 4.186 জুল, ঠিক আছে? আর অথবা 1 জুল তোমরা পড়েছো 0.24 ক্যালোরি। তাই এটা যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল, ঠিক আছে? 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা তোমরা পড়েছো, নরমালি ইউজ হয়, বা তোমরা এখন বড় হয়েছো তাই তোমরা এখন বলবে 4.186 জুল, আর 1 জুল সমান 0.24 ক্যালোরি, ঠিক আছে? এবার আমরা আসবো যে এই দুটো সংজ্ঞা, ক্যালোরি কাকে বলে সেটা আমরা সংজ্ঞা। ক্যালোরি কাকে বলছে, তো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলছে 1 ক্যালোরি। কি না, তো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পরিমাণ উষ্ণতাটা বৃদ্ধি করতে, অর্থাৎ এখানে কিন্তু 1 ডিগ্রি হচ্ছে, ভালো করে দেখো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলছে আমাদের 1 ক্যালোরি। তো 14.5 থেকে 15.5 এটা কেন এলো, তো হিসাব করে দেখা গেছে যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, এরকম প্রত্যেকটা ডিগ্রি বাড়ার সঙ্গে সঙ্গে যে মানটা আসে, বা 90 থেকে 91, 91 থেকে 92, এই তাপের মানগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা আসে। এখন 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত বাড়ানো হলে যে টোটাল মান পাওয়া যায় তাকে 100 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় ক্যালোরি। আর সেই গড় ক্যালোরির মানটা দেখা যাচ্ছে যে 14.5 থেকে 15.5 এ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে আর গড় ক্যালোরির মান দুটোই সমান। তো জিনিসটা কি বললাম, তো প্রত্যেক ডিগ্রি বৃদ্ধির জন্য আলাদা আলাদা পরিমাণ তাপ লাগে। তাহলে আলাদা আলাদা পরিমাণ তাপ লাগার জন্য আমাদের কি করতে হয় না, তো গড় ক্যালোরি বার করতে হয়। তো গড় ক্যালোরি কিভাবে বার করবো না, তো 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াতে যতটা পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপটাকে যদি আমরা ধরে নিচ্ছি সেটা ডব্লিউ পরিমাণ তাপ লাগে, তাহলে তাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে নিই, 100 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে তার গড় ক্যালোরি। এখন এই গড় ক্যালোরির মানটা দেখা যাচ্ছে যে 14.5 থেকে 15.5, এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে সেটার সঙ্গে সমান। তার জন্য ক্যালোরি সংজ্ঞাতে বলা হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি। তাহলে ক্যালোরি কাকে বলে বোঝা গেছে। ক্যালোরি কাকে বলে যখন বুঝতে পেরেছো তখন নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছো যে গড় ক্যালোরি কাকে বলে। তো গড় ক্যালোরি কি, তো গড় ক্যালোরির সংজ্ঞা এটাও আমাদের জানতে হবে। গড় ক্যালোরি, এভারেজ ক্যালোরি, এটা হচ্ছে যে তো
গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে মোট যে পরিমাণ তাপ লাগে সেই তাপকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে যে মান পাবো তাকে হচ্ছে 1 গড় ক্যালোরি। ঠিক আছে, তাহলে ক্যালোরি এবং গড় ক্যালোরি দুটোই দুটোই আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো যে কিলো ক্যালোরি। বোর্ডটা একটু খারাপ হয়েছে। কিলো ক্যালোরি কেসিএল। তো কিলো ক্যালোরি কি, তো আমরা 1 গ্রামের বদলে যদি 1 কেজি বস্তু নিই, 1 কেজি জল নিই, তাহলে 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। অর্থাৎ 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000 ইন্টু 1 ক্যালোরি। 1000 কেন এলো না, তো 1 কেজি সমান আমাদের হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, তাই 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000 ইন্টু 1 কিলো ক্যালোরি, সরি 1 ক্যালোরি। অতএব 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1000 ক্যালোরি। এটা যেন মনে থাকে। ওকে, তাহলে 1 কিলো ক্যালোরি এবং ক্যালোরি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার এটা? তো আমরা আসবো নেক্সট টপিকে। এবার আমরা আসবো স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ খানিক আগে এটা নিয়ে আমি বলছিলাম যে পরে আসছি, তো আমরা এসেছি। আপেক্ষিক তাপ জিনিসটা কি সেটা আগে আমরা বুঝবো। তো আপেক্ষিক তাপ বোঝার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তখন যেটা উদাহরণ দিয়েছিলাম যে দুধ আর জল। তো দেখা যাচ্ছে আমি ধরে নিলাম যে এই একটা পাত্রে আমি দুধ নিলাম, ধরে নিলাম যে এটা আমাদের 1 কেজি দুধ আছে, এবং এই একটা পাত্রে এখানে আমরা জল নিলাম, এখানে আমাদের 1 কেজি জল আছে। তো দুটোই 1 কেজি, কিন্তু এটা যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে চাই এবং এটাও যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা বৃদ্ধি করতে চাই, তো দেখা যাবে যে আমাদের দুধে যতটা পরিমাণ তাপ লাগছে তাতে কিন্তু আমাদের জলে, এখানে যদি আমাদের H1 লাগে আর এখানে যদি আমাদের H2 লাগে, তো দেখা যাবে যে H2টা গ্রেটার দেন H1। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে জলে তাপটা বেশি লাগছে। তো জলে আমরা দেখো ভর, আমি এখানেও নিয়েছি M সমান 1 কেজি, এখানেও M সমান 1 কেজি, এখানেও উষ্ণতা বৃদ্ধি T সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও উষ্ণতা বৃদ্ধি T সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দুটো, অর্থাৎ আমাদের যে ফর্মুলা আমরা শিখেছি H সমান mST, এখানে M এবং T দুটোই কিন্তু সমান। তাহলে নিশ্চয়ই যেটা পার্থক্য থাকছে সেটা হচ্ছে আমাদের এই T বলছি S। এই Sটা কি না, তো Sটা হচ্ছে বস্তুর উপাদান, এটা হচ্ছে বস্তুর উপাদান, এবং এটার জন্য আমাদের সিস্টেম মানে কোন বস্তু কতটা তাপ নেবে বা দেবে তা সেটা এই S এর উপর নির্ভর করছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তো আমরা এটা এবার সংজ্ঞা অনুযায়ী সাজাবো বা সংজ্ঞা অনুযায়ী দেবো এটা ভালো মতো করে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আবার এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই যেন তোমরা কমেন্ট করো, আর তার সঙ্গে তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা যেন অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দাও। ঠিক আছে, তো আমরা আসবো যে জিনিসটা কি দেখতে পেয়েছি যে H সমান M S T, এটা আমরা পেয়েছি ফর্মুলা। এখানে যদি আমি M সমান 1 ধরি এবং T সমান 1 ধরি, তাহলে আমাদের কি আসছে H সমান 1 ইন্টু S ইন্টু 1, H সমান 1 ইন্টু S ইন্টু 1। অতএব H সমান চলে আসছে S। এই সিস্টেমটা থেকে আমরা দেব সংজ্ঞা। কি সংজ্ঞা দেব আপেক্ষিক তাপের? তো 1 মানে কি একক, 1 মানে একক। তাহলে একক ভরের উষ্ণতা একক বৃদ্ধি করতে, বা ভালো করে যদি বলি আরো ভালো করে, যে কোনো বস্তু একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বস্তুটির আপেক্ষিক তাপ বলে। তো কি বললাম বুঝতে পারলে, যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বস্তুটির আপেক্ষিক তাপ বলে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো জিনিসটা। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবং খুব ক্লিয়ার ভাবে জানতে হবে। একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বস্তুটির আপেক্ষিক তাপ বলে। এখন আমরা আসবো আপেক্ষিক তাপের একক। ঠিক আছে, আমরা এখান থেকে দেখো আমাদের সমীকরণ জানা থাকলে একক বেরিয়ে যাবে। H সমান mST, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদেরকে S এর একক বার করব। তাহলে S সমান কত আসছে? S সমান আসছে H/mt।
H/mt। এখন যদি আমি সিজিএস পদ্ধতিতে নিই এককগুলি, তাহলে H এর একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি, M এর একক হচ্ছে গ্রাম এবং T এর একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মানটা যদি বসানো হয় তাহলে S এর একক হবে ক্যালোরি পার গ্রাম ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। বা এটাকে এরকম ভাবে লেখা হয় ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে S সিজিএস এর একক S এর। ঠিক ওরকম ভাবে আমাদের এসআই একক চলে আসবে। S এর গ্রামের বদলে ক্যালোরির বদলে আমরা বসাবো জুল, এবং কেজি গ্রামের বদলে বসাবো কেজি টু দি পাওয়ার -1, এবং ডিগ্রি সেন্টিগ্রেডের বদলে বসাবো আমরা কেলভিন টু দি পাওয়ার -1। এবং এই জিনিসটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। তাহলে সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই হচ্ছে জুল পার কেজি কেলভিন। তাহলে আপেক্ষিক তাপের একক আমাদের চলে এলো, কোনো প্রবলেম নাই। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ভালো করে এটা দেখে নাও। অবশ্যই তোমরা এটা ক্লিয়ার ভাবে দেখো, ঠিক আছে? তো আমরা এবার আসবো যে এই যে আমরা সিজিএস এবং এসআই একক করলাম, এই দুটোর মধ্যে আমাদের সম্পর্কটা কি। তা আমরা কি দেখলাম যে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড সমান আমরা লিখতে পারি 1 ক্যালোরি পার 1 গ্রাম ইনটু 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 ক্যালোরি মানে আমরা লিখতে পারি 4.186 জুল। 1 গ্রাম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 কেজি ইনটু 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন, একই জিনিস আমাদের আমরা লিখতে পারি। তো অ্যাকচুয়ালি কত এলো এটা? তো অ্যাকচুয়ালি এলো 4.186 জুল ইনটু 10 টু দি পাওয়ার -3, আমি উপরে চলে যাচ্ছে তাহলে 10 টু দি পাওয়ার 3 হয়ে গেল। আর টোটালটা বাই থেকে যাচ্ছে 1 কেজি ইনটু 1 কেলভিন, কারণ 10 টু দি পাওয়ার 3 উপরে গেলে এখানে শুধু 1 থাকছে। তো এখান থেকে আসছে আমাদের 4.186 কে যে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করি তাহলে হবে 4186 জুল পার কেজি কেলভিন। অর্থাৎ আমাদের এলো যে সিজিএস পদ্ধতি সমান আমরা যদি এখান থেকে 4186 টাকে আলাদা করে দিই, 4186 গণিত জুল পার কেজি কেলভিন বা সিজিএস সমান 4186 ইনটু এসআই। বোঝা গেছে? অর্থাৎ সিজিএস পদ্ধতি থেকে যদি 4186 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এসআই পদ্ধতি পাবো, ঠিক আছে? এটা সিজিএস সমান 4186 ইনটু এসআই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। কারণ তো ক্যালোরি সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। তা কি করে করলাম? তো সিজিএস এটার একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 1 ক্যালোরি পার 1 গ্রাম ইনটু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ক্যালোরি বদলে আমি 4.186 জুল বসালাম, 1 গ্রাম মানে 10 টু দি পাওয়ার 3 কেজি, এবং 1 কেলভিন ডিগ্রি সেন্টিগ্রেড বদলে 1 কেলভিন বসালাম। এখন 4.186 ইনটু 10 টু দি পাওয়ার -3 টা উপরে নিয়ে গেল, 10 টু দি পাওয়ার 3 হলো বাই 1 কেজি ইনটু 1 কেলভিন। তাহলে এটা টোটাল হচ্ছে 4186 জুল পার কেজি কেলভিন। এখন জুল পার কেজি কেলভিনটা হচ্ছে এসআই একক আর 4186 আলাদা, অর্থাৎ সিজিএস সমান 4186 ইনটু এসআই। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা আসবো নেক্সট টপিক। এবার আমরা আসবো বস্তুর তাপগ্রাহিতা। থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা জিনিসটা কি এটা বুঝবো আমরা সমীকরণের মাধ্যমে। তো আমরা কি সমীকরণ শিখেছি যে H সমান m s t। দেখো একটাই সমীকরণ, একটা সমীকরণ থেকে কিন্তু আমাদের সবকিছু হচ্ছে। তো H সমান m s t অর্থাৎ কোন বস্তুর তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতা তিনটে বিষয়ের উপর নির্ভর করছে, m s এবং t এর উপর। এখন আমরা ধরে নিচ্ছি যে কোন একটা বস্তু উষ্ণতা শুধুমাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব, অর্থাৎ t সমান 1, এইটা যদি হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের কি আসবে H সমান m ইনটু s ইনটু 1 বা
এইচ সমান এম এস, এই যে একটা আসছে এইচ সমান এম এস হলো, এটা হচ্ছে বস্তুর তাপগ্রাহিতা। তাহলে সংজ্ঞাতে কি দেবো না, তো কোন বস্তু উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বস্তুর তাপগ্রাহিতা বলে। কি বললাম? কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলছে। তো তাপগ্রাহিতা মানে কি আসছে না, তো তাপগ্রাহিতা মানে এই সমান আসছে বস্তুর ভর ইনটু বস্তুর আপেক্ষিক তাপ। তোমরা বাংলাতে লিখলে লিখতে পারো যে বস্তুর তাপগ্রাহিতা বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। এইটা হচ্ছে আমাদের তাপগ্রাহিতার সমীকরণ বা তাপগ্রাহিতার সংজ্ঞা। একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বস্তুর তাপগ্রাহিতা বলছে। বা এই সমান এমএসটি থেকে যদি টি এর মান আমি 1 বসাই তাহলে এই সমান এমএস, তাহলে এই সমান এমএস এটা হচ্ছে তার বস্তুর তাপগ্রাহিতা। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি এইটা একটু যদি বা সাইডে করছি, আমরা শিখলাম এইচ সমান এম এস টি, আবার এখন পাচ্ছি যে এইচ সমান এম এস, কিন্তু কখন না তো যদি টি সমান 1 ডিগ্রি হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এইচ সমান এম এস। দুটোই যদি আমরা করি তাহলে আমরা এই জিনিসটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ শুধু এম এস, অর্থাৎ এম এস সমান কি দেখতে পাচ্ছি না, তো এম এস সমান দেখতে পাচ্ছি এইচ বাই টি। এইটা হচ্ছে আমাদের তাপগ্রাহিতার আরেকটা এম এস হচ্ছে এইচ বাই টি, অর্থাৎ যে আপেক্ষিক এইচ মানে কি না, তো গৃহীত বা বর্জিত তাপ, এবং তাকে যদি আমরা যে উষ্ণতা দিয়ে বা গৃহীত বা বর্জিত উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাও কিন্তু বস্তুর তাপগ্রাহিতা। তো এটা বোঝা যাচ্ছে যে এম এস সমান হচ্ছে এইচ বাই টি, এখানে এইচ সমান এম এস, আবার এখানে যা পাচ্ছি এইচ সমান এম এস বাই টি। তাহলে আপেক্ষিক তাপ কোন বস্তুর তাপগ্রাহিতা সমান হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ বা এই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, তো আমরা আসবো যে আপেক্ষিক তাপ ও তাপগ্রাহিতার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আপেক্ষিক তাপ ও তাপগ্রাহিতার মধ্যে সম্পর্ক। তো আমরা কি শিখেছি যে আপেক্ষিক তাপ এটাকে এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপ মানে হচ্ছে যে যে কোনো একটা বস্তু তার উপাদান, আপেক্ষিক তাপ এস, এস মানে কি না, তো আমরা যাচ্ছি যে এইচ সমান এম এস টি, অর্থাৎ এস সমান এখানে আসবে যে এইচ বাই এম টি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এইচ বাই এম টি। আবার বস্তুর তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা আমরা এখনই শিখলাম। আচ্ছা, তাপগ্রাহিতাকে আমরা যদি টিসি দিয়ে প্রকাশ করি, তো তাপগ্রাহিতা মানে আমরা শিখলাম যে বস্তুর, দেখো এইচ সমান এম এস টি, এখান থেকে যদি আমি এম এস টাকে নিয়ে নিই তাহলে কত আসবে এইচ বাই টি, তাহলে আমরা এখানে লিখছি এইচ বাই টি। ক্লিয়ার? এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আপেক্ষিক তাপ এস সমান পাচ্ছি এইচ বাই এম টি এবং তাপগ্রাহিতাকে পাচ্ছি এইচ বাই টি। এখন দুটোতেই দেখো একটা জিনিস যে এখানে আপেক্ষিক তাপে কিন্তু আমরা জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়, আর আমাদের তাপগ্রাহিতাতেও কিন্তু আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়। তাহলে এই যে আমরা যদি এমটাকে 1 করে দিই, অর্থাৎ এই দুটো সমীকরণ থেকে যদি আমি এম রাশিটাকে 1 করি বা এম রাশিটাকে অপনয়ন করি বা সরিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, তো এইখানে যদি এই প্রথম ক্ষেত্রে এস সমান তাহলে চলে আসবে এইচ বাই 1 ইনটু টি, বা আমরা ডাইরেক্ট টি লিখতে পারি। আর দ্বিতীয়টাতে তো টিসি সমান লেখাই আছে যে কত এইচ বাই টি, অর্থাৎ দুটোই আমাদের সমান। কখন হচ্ছে দুটোই সমান, তখনই হবে যে যদি আমাদের m সমান 1 হয়। তাহলে m সমান 1 মানে কি, m সমান 1 মানে হচ্ছে একক ভর, অর্থাৎ একক ভরের ক্ষেত্রে কোন বস্তুর তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ এই দুটোর মান সমান। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি যে একক ভরের বস্তুর ক্ষেত্রে তার
তাপগ্রাহিতা ও আপেক্ষিক তাপ অভিন্ন বা সমান। মনে থাকবে কি না? তো একক ভরের বস্তুর ক্ষেত্রে বস্তুর তাপ, আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতা দুটোই সমান। আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের একটু নতুন লাগতে পারে যে আপেক্ষিক তাপ H সমান কি না? তো H সমান হচ্ছে H/mt। কোথা থেকে এলো না? তো আমরা প্রথম যে সমীকরণটা শিখেছি H সমান mc, সেখান থেকে আসছে। এখান থেকে আমাদের আপেক্ষিক তাপ S টাকে সরিয়ে নিচ্ছি, H সমান চলে আসছে H/mt। আবার বস্তুর তাপগ্রাহিতাকে আমরা যদি Tc দিয়ে প্রকাশ করি তাহলে H সমান mst। এখান থেকে আমরা জানি যেহেতু ms সমান তাপগ্রাহিতা, তাহলে ms সমান কত আসছে H/t। এখন দুটো সমীকরণে দেখো, প্রথমটা থেকে কেবল m আছে, বাকি সব এক। এখন যদি আমি m টাকে 1 করে নিই, অর্থাৎ m টা একক ভর ধরে নিই, 1 গ্রাম ধরে নিই বা একক ভর ধরে নিই, তাহলে আমাদের কত আসবে? প্রথমটা আপেক্ষিক তাপটাও H/t এবং তাপগ্রাহিতা তো H/t আছে, অর্থাৎ দুটোই আমাদের সমান। অর্থাৎ একক ভরের বস্তুর ক্ষেত্রে তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ পরস্পর সমান, অর্থাৎ S সমান Tc। কখন না? তো যখন m সমান একক বা 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? এর সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি যে তোমরা ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টগুলো দেখি, তোমাদের সেই কমেন্ট থেকে অ্যানসার করার চেষ্টা করি, অ্যানসার দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতে এগুলো করব। তোমাদের অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও, ঠিক আছে? তো আমরা আসছি এবার পরে টপিক। এরপর আমরা আসবো জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। জলসম জিনিসটা কি, সেই জিনিসটা একটা বুঝতে হবে। তো জলসম সংজ্ঞাটা বোঝাবার আগে আমি ছোট্ট একটা ছবির মাধ্যমে জিনিসটা বোঝাই। যে ধরে নিলাম এরকম কোন একটা বস্তু আছে, যে কোনো একটা বস্তু হতে পারে, তো তার যে ভর ধরে নিলাম সেই ভরটা হচ্ছে m ভর বা m1 ভর, এবং এর উষ্ণতা বৃদ্ধি করব আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম না? তো ভর নিলাম m বা m1, তার উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ধরে নিচ্ছি এর জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে আমাদের h। ঠিক কি করব না? তো এই h পরিমাণ তাপ দিয়ে কিছু পরিমাণ জল আমি নিলাম এই একটা পাত্রতে, বা কিছু পরিমাণ জল যেটা নিয়েছি তার উষ্ণতাটা আমাকে বৃদ্ধি করতে হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তাপটা আমাকে h পরিমাণই দিতে হবে, ঠিক আছে? জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো মন দিয়ে। কি না? তো কোনো একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে m বা m1, তোমরা mই ধরলাম বা m1, তো তার উষ্ণতা বৃদ্ধি করবো আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এর জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে বা তাপ প্রয়োজন হলো h ক্যালোরি। এখন কিছু পরিমাণ জল নিলাম এবং তাতে h পরিমাণ তাপ দেওয়ার ফলে তার উষ্ণতা বৃদ্ধি হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এই যতটা পরিমাণ জল নিলাম, এই যে জল নিলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের m2, তাহলে এই m2টাই হচ্ছে এই প্রথম বস্তুটার জলসম। এই m2টা হচ্ছে এই বস্তুটার জলসম। মনে থাকবে? ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ ফার্স্ট সাবস্টেন্স। ওকে, তো আমরা কি করে এবার ডেফিনেশনটা দেব? ডেফিনেশনটা একটু মন দিয়ে শুনতে হবে, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। কি না? তো একটা বস্তুর বা যে কোনো একটি বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ঠিক ততটা তাপ দিয়ে যতটা ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যায় তাকে ওই বস্তুটি জলসম বলে। কি বলছি আরেকবার মন দিয়ে শোনো। তো কোনো একটি বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক সেই পরিমাণ তাপ দিয়ে যতটা ভরের জলের পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যায়, সেই ভরের জলকে ওই বস্তুটির জলসম বলে। তো একটু উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। ধরে নিচ্ছি যে আমাদের একটা বস্তু নিলাম যার ভর আমরা এখানে ধরছি যে 200 গ্রাম একটা বস্তু আছে, এবং এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে সাপোজ আমরা ধরে নিচ্ছি যে 600 ক্যালোরি তাপ লাগে। 600 ক্যালোরি তাপ লাগে। তো এখন ধরা যাক এই 600 ক্যালোরি তাপ আমি একটা পাত্রে দিলাম, যেখানে কিছু পরিমাণ জল আছে, জলটা আমাদের বলে দিচ্ছি। এখন ধরে নিচ্ছি সাপোজ আমরা ধরে নিচ্ছি এইটা দিয়ে আমাদের 450 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হয়, ঠিক আছে? তাহলে 200 গ্রাম ভরের কোন একটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 600 গ্রাম ক্যালোরি তাপ লাগছে। আবার
450 গ্রাম ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের 600 ক্যালোরি তাপ লাগছে। অর্থাৎ এই 600 ক্যালোরি তাপ দুটোর ক্ষেত্রে কিন্তু সমান, দুটোর ক্ষেত্রে কিন্তু উষ্ণতাটা আমাদের সমান। তাহলে কিন্তু দেখো ভর চেঞ্জ হচ্ছে, এই যে ভর চেঞ্জ হচ্ছে এই ভরটাই, অর্থাৎ যে 200 গ্রাম ভরের যে উষ্ণতাটা আমি নিয়েছি, সরি ভরের যে বস্তুটা নিয়েছি তার জলসম কত বেরোচ্ছে, না তো তার জলসম বেরোচ্ছে আমাদের 450 গ্রাম। অর্থাৎ এই বস্তুটা জলসম কত হচ্ছে, না তো এই বস্তুটার ওয়াটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 450। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে জলসম কাকে বলছে, না তো যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে ঠিক সেই পরিমাণ তাপ দিয়ে যতটা ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যাবে সেই পরিমাণ তাপটাকে বলছে, সরি সেই পরিমাণ ভরের জলটাকে বলছে তার জলসম। ওকে, আচ্ছা, তো এখন আমরা আসবো জলসমের একক। তো জলসম ওয়াটার ইকুইভ্যালেন্ট এটা সমান কি, না তো জলসম মানে হচ্ছে কিছুটা পরিমাণ জলকেই তো বোঝাচ্ছে যে যতটা পরিমাণ জল লাগে, অর্থাৎ একটা নির্দিষ্ট জল বোঝাচ্ছে, অর্থাৎ তার একক কি সিজিএস গ্রাম চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করে আসবো যে সিজিএস পদ্ধতিতে এটা একক গ্রাম এবং এসআই পদ্ধতিতে এটার একক হবে কেজি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জলসমের একক। তো তোমরা যদি বলো যে কি করে আসতে পারে, তো আমরা আসছি H সমান এমএসটি, H সমান এমএসটি। তো ধরে নিচ্ছি যে কোনো একটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, অর্থাৎ T সমান যদি 1 হয় তাহলে আমাদের তাপ কত লাগছে, H সমান ms, এই পরিমাণ H সমান ms। ঠিক আছে, তাহলে H সমান ms যদি হয় তাহলে আমাদের এইটা হচ্ছে তার বস্তুটার তাপগ্রাহিতা, কারণ T সমান 1। আবার দেখো যদি আমাদের এই H পরিমাণ জল দিয়ে জলের উষ্ণতা, সরি তাপ দিয়ে জলের উষ্ণতা বৃদ্ধি করতে যায়, তাহলে আমাদের তাপ H, জলের ভর হচ্ছে m এবং আপেক্ষিক তাপ হচ্ছে s, আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে H পরিমাণ তাপ দিয়েছি, তাহলে তাতে ভর হচ্ছে m ইনটু s ইনটু t হচ্ছে, কিন্তু m এর মান m, s তো জলের আপেক্ষিক তাপ এবং t হচ্ছে তার কত উষ্ণতা বৃদ্ধি। এখন জলের আপেক্ষিক তাপ আমরা সবাই জানি 1, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সমীকরণটা কত আসছে, H m ইনটু 1 ইনটু 1, অর্থাৎ H সমান কত আসছে, না তো m। বোঝা গেছে জিনিসটা? H সমান চলে এলো m, তাহলে এখানে H সমান ms, এটা কিন্তু হচ্ছে তার তাপগ্রাহিতা, আর এখানে H সমান m, এটা হচ্ছে তার জলসম। অর্থাৎ H এর মানটা m, কিন্তু এটা যেহেতু জলের ভরকে প্রকাশ করছে তাই জলের একক হচ্ছে গ্রাম এবং এসআই পদ্ধতিতে এটা হচ্ছে কেজি। তাহলে এই হচ্ছে আমাদের জলসমের একক। আমরা আসছি তাপগ্রাহিতা ও জলসমের পার্থক্য। তো তাপগ্রাহিতা ও জলসমের প্রথম পার্থক্য কি দিবে, না তো তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায়, জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝায়। ঠিক আছে, তাপগ্রাহিতা হচ্ছে কিছু পরিমাণ তাপ, জলসম হচ্ছে কিছু পরিমাণ জল। তাপগ্রাহিতা সিজিএস একক গ্রাম এবং তাপগ্রাহিতা সিজিএস একক ক্যালোরি এবং এসআই একক কেলভিন, আর জলসমের সিজিএস একক গ্রাম এবং এসআই একক হচ্ছে কেজি। ঠিক আছে, এবার আমরা আসবো পরের পয়েন্ট যে ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার বলার আগে আমরা ক্যালোরিমিতি সম্পর্কে একটু বলে রাখি, যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটা যে ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতি জিনিসটা কি, তো ক্যালোরিমিতি হচ্ছে একটা নির্দিষ্ট নীতি, যে নীতিতে আমাদের কোনো বস্তুর তাপ আদান বা প্রদান হবে। অর্থাৎ দুটো বস্তু, এরকম একটা বস্তু আর এরকম একটা বস্তু, দুটো বস্তু এ এবং বি, এদেরকে যদি পরস্পর সংস্পর্শে রাখা হয় তাহলে যার উষ্ণতা বেশি, ধরে নিচ্ছি এটা T1 এটা T2, যেখানে T1 গ্রেটার দ্যান T2, তাহলে আমাদের এ থেকে বিতে তাপ যাবে। কি বললাম, এ থেকে বিতে আমাদের তাপ যাবে, অর্থাৎ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যাবে। এই একবার দিয়ে ধরো ঠান্ডা জল নিলাম, এই ঠান্ডা জলে আমাদের যদি কিছু পরিমাণ গরম জল ঢেলে দেওয়া হয় তাহলে গরম জল থেকে ঠান্ডা জলে তাপটা আসবে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে ক্যালোরিমিতির নীতি। ক্যালোরিমিতিতে এবার একটা নীতি হচ্ছে যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। অর্থাৎ এই যে এ বস্তু, এটা গরম বস্তু, এটা যে যতটা পরিমাণ তাপ ছাড়বে এই বি বস্তুটা ঠিক ততটা পরিমাণে তাপ আমাদের গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এখন এই নীতিটা প্রযোজ্য হওয়ার জন্য দুটো শর্ত আছে। কি শর্ত? তো প্রথম শর্ত হচ্ছে এই বস্তু দুটো এবং পরিবেশের মধ্যে, অর্থাৎ এই বস্তু দুটো ছাড়া বাকি পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না। তার মানে কি, এই তাপটা যেন এই বস্তু দুটোর মধ্যে থাকে, আশেপাশের সঙ্গে যেন মিশে না যায় বা আশেপাশে যেন ছড়িয়ে না পড়ে। আর দু নম্বর হচ্ছে এই বস্তু দুটো যখন পরস্পর সংস্পর্শে আসবে তখন যেন তারা যেন কোনো রকম বিক্রিয়া না করে।
বা এদের মধ্যে কোনো যেন তাপ উৎপাদক বা তাপ শোষক বিক্রিয়া না করে। অর্থাৎ তুমি আমার একটা জিনিস নিয়ে নিলে যে পলিচুন এবং জল এই দুটো নিয়ে নিলে, তাহলে কি হবে, এদের মধ্যে তাপ উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ তাপ উৎপন্ন এইখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং জল মেশানো হয়, তাহলে তাপ উৎপন্ন হয়ে যাবে, সেই তাপ আমাদের কিন্তু এখানে আসছে না। অর্থাৎ জিনিসটা কি হবে, যে দুটো বস্তুর মধ্যে রাসায়নিক বিক্রিয়া বা কোনো তাপ মোচক বা তাপ শোষক বিক্রিয়া ঘটা যাবে না এবং পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান হবে না। যদি এটা হয় তবে আমরা কি বলতে পারি না, তো উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। অর্থাৎ এই তাপ দুটো মান আমাদের সমান হবে। এটা হচ্ছে ক্যালোরিমিটারের মূলনীতি। এবার আমরা আসবো ক্যালোরিমিটার। ঠিক আছে, ক্যালোরিমিটারের মূলনীতি হয়ে গিয়েছে, এবার আমরা আসবো ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা যন্ত্র। ঠিক আছে, যেমন থার্মোমিটার, ঠিক তেমনি ক্যালোরিমিটার। থার্মোমিটার কি না, থার্মোমিটার দিয়ে বস্তুর উষ্ণতা মাপা হয়, ঠিক তেমনি ক্যালোরিমিটার কি না, তো ক্যালোরিমিটার দিয়ে বস্তুর তাপ মাপা হয়। সংজ্ঞা কি দেবো, তো যে যন্ত্র দিয়ে কোনো বস্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয় তাকে ক্যালোরিমিটার বলে। গৃহীত বা বর্জিত তাপ কেন না, তো আমরা কোনো বস্তুর অন্তর্নিহিত শক্তি বা ইন্টারনাল এনার্জি মাপতে পারবো না, ঠিক বস্তুটা কতটা পরিমাণ তাপ গ্রহণ করলো বা বর্জন করলো সেটাই মাপতে পারবো। তাহলে কি না, তো যে যন্ত্র দিয়ে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলছে ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার জিনিসটা কি না, তো ক্যালোরিমিটার জিনিসটা হচ্ছে আমাদের বইয়ে দেখবে ছবি আছে, সেই ছবিতে একটা কি তামার পাত্র নেওয়া হয় সাধারণত, সেই পাত্রের তামা দিয়ে তৈরি, তাতে একটা দণ্ড ভরা থাকে, তোমরা ছবিটা ভালো করে করবে, হ্যাঁ, দেখবে এবং পড়ে নেবে জিনিসটা। তো এটা অতটা ডিটেলসে আমরা যাচ্ছি না। এই যন্ত্রে আমাদের কি করা হয় না, তো কিছু পরিমাণ তরল পদার্থ নেওয়া হয়, সেটা জল হতে পারে, কেরোসিন হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, এবং তরল পদার্থ নেওয়া হয় এবং সেখানে একটা কোনো গরম বস্তু ফেলে দেওয়া হয় এবং সেটা কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে সেই জিনিস নিয়ে আমাদের এইখানে এই সমান M1 S1 C1 = M2 S2 C2 এই ফর্মুলা দিয়ে আমাদের ক্যালোরি তাপ নির্ণয় মানটা করা হয়। এই হচ্ছে আমাদের ক্যালোরিমিটার যন্ত্রের বর্ণনা ফর্মুলা। এই সমান M1 S1 C1 সমান M2। তাহলে এবার আমরা আসবো ক্যালোরিমিতিক পদার্থ। ক্যালোরিমিতিক পদার্থ কি না, তো কোনো ক্যালোরিমিটারে উষ্ণতামাপক তরল হিসাবে যে পদার্থটা নেওয়া হয় তাকে বলছে ক্যালোরিমিতিক পদার্থ। ঠিক আছে, উষ্ণতামাপক তরল হিসাবে যেটা নেওয়া হয়, যেমন কি হয়, জল নেওয়া হয়, কেরোসিন নেওয়া হয়, অ্যালকোহল নেওয়া হয়, অ্যালিনিন নেওয়া হয়, যেটা হয় সেগুলো হচ্ছে আমাদের ক্যালোরিমিতিক পদার্থ। এবার বিভিন্ন জিনিস নেওয়ার বিভিন্ন কারণও আছে, যেমন জল সুবিধা এবং অসুবিধা দুটো আছে। সুবিধাটা কি এবং অসুবিধাটা কি এগুলো তোমরা বইয়ে পড়বে এবং আমাদের কমেন্টে জানাবে যে তোমাদের কোনটা আছে। তারপরে আমাদের অ্যালকোহলের সুবিধা অসুবিধা কি। এখন আদর্শ পদার্থ কোনটা, তো এখনো পর্যন্ত দেখা গেছে যে এখন যেটা এসেছে নতুন অ্যানিলিন, এটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিটারের আদর্শ তরল পদার্থ যেটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এই পদার্থটা আমাদের ক্যালোরিমিটারে এখন ব্যবহার করা হয়। তো তোমরা এগুলো ভালো মতো পড়বে, রিডিং করবে। তো আর এগুলো থেকে যে জিনিসগুলো আছে সেগুলো সব বুঝতে অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবে, কমেন্টে জানাবে। তো এই গেল আজকের আমাদের থিওরি চ্যাপ্টার। তা এইটা আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1টা শুধু আমাদের থিওরি হলো, আর তারপর দিনটা আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। একটা জিনিস মাথায় থাকে জানো, 11-12 বা ফিজিক্সে কিন্তু ম্যাথ খুব বেশি পড়ে, তাই ম্যাথ কিন্তু তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমাদের থার্মোমেট্রিক চ্যাপ্টার হয়ে গিয়েছে, থার্মোমেট্রিক চ্যাপ্টার আমাদের কমপ্লিট। সেখান থেকে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। আর ক্যালোরিমিটারে আজকে আমাদের থিওরিটা শেষ হলো, আমরা আরেকদিন আসবো যেটা ম্যাথ নিয়ে আসবো। তো ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটি তোমাদের সবার মধ্যে ছড়িয়ে দাও, যেন ভিডিওটি সবাই ভালোমতো দেখতে পারে এবং আমাদের সাবস্ক্রাইব সংখ্যা বাড়ে। তো থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য।